সবাইকে শুভেচ্ছা। বস মেরিন্ডার লাইভ স্টুডিওতে এই মুহূর্তে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি জয় সরোয়ার সোহেল। দর্শক, আজ 6 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। 1990 এই দিনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং গণতন্ত্র 9 বছর অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়েছিল। জনতার এই বিজয়ের দিনে আমরা বয়স মেরিনের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছি। আর আয়োজনটি হচ্ছে, আপনারা জানেন যে 90-এর যে আন্দোলনটি ছিল এটি একটি ছাত্র আন্দোলন, পরে যেটি গণ আন্দোলনে রূপ নিয়েছিল। আর তখন পর্যটনের নগরী এই কক্সবাজারে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই দিনের ছাত্র নেতারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর আজকের এই 90-এর উন্মাতাল দিনগুলো অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে সেসব দিনের কথা বলতে উপস্থিত হয়েছেন সর্বপ্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যপ্রিয় চৌধুরী দুলাল। 1990 সালে তিনি দায়িত্ব পালন করছিলেন জাতীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের। তারপরে রয়েছেন রঞ্জিত দাস। 1990 সালে বাংলাদেশ ছাত্রলীগের তিনি আহ্বায়ক ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতির, ছাত্র রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ যাকে আমরা বলতাম, 90-এর আন্দোলনের অন্যতম ছাত্র নেতা জনাব রেজাউল করিম। 1990 সালে তিনি জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। তারপর রয়েছে যে কক্সবাজারের অন্যতম তুখুর ছাত্র নেতা 1990 দশকে জাসদ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের 1990 সালে যিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন শম্ভুনাথ চক্রবর্তী, সেই সাথে জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন 1990 সালে জনাব ছাত্র নেতা আজিজুর রহমান। আপনাদের সকলকে আমাদের স্টুডিও আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমেই শুরু করা যাক রেজাউল ভাই আপনাকে দিয়ে, যে আসলে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলনটি এটি একটি ছাত্র আন্দোলন। আপনি জানেন যে ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল প্রকৃত পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো কিভাবে আপনারা শুরু করলেন কক্সবাজারে এরশাদের বিরুদ্ধে যে সর্বদলীয় ছাত্র ঐক্য যে গঠিত হলো, তারপর কিভাবে শুরু হলো? বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাস হচ্ছে তৃতীয় বিশ্বের, বিশেষ করে ছাত্র আন্দোলনেই একটি জাতিকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশও একটি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ হিসাবে ছাত্র সমাজই দেশের মেহনতি মানুষের পক্ষে কথা বলতেন। আমরা তারই পথ অনুসরণ করে 75-এ বাঙালি জাতির সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যার পরে এই দেশে সামরিক স্বৈরাচার বাহিনী যে রাষ্ট্র ক্ষমতা দখল নেওয়াতে এরপরেই ধীরে ধীরে বাংলাদেশের সচেতন নাগরিক, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই এর প্রতিবাদে সোচ্চার আন্দোলন গড়ে ওঠে। আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের আর্থসামাজিক গণতান্ত্রিক ব্যবস্থাকে শুধু ধ্বংস করে নাই, যে সম্পূর্ণ জাতির মান মর্যাদা সম্মান বুলণ্ডিত করেছে বিশ্বের কাছে। তখন ছাত্র রাজনীতির সংগ্রামী ঐতিহ্য ধরেই বাংলাদেশের ছাত্র সমাজ কোনো লোভ লালসা কিছুকেই ধারণ না করে সংগ্রাম আন্দোলন এবং মুক্তির দিশা খোঁজার জন্যই ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়। এবং আমরা আন্দোলন সূচনা করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই বিশেষ করে 75-এর পরে নানা আন্দোলন চড়াই উতরাই পার হতে হতেই আমরা এরশাদকে ক্ষমতা গ্রহণ দেখলাম। এরশাদের ক্ষমতা গ্রহণকে কোনোভাবেই বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নিতে পারেনি এবং তখন থেকেই আন্দোলন সূচনা হলো এবং ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হলো। তার ঢেউ এসে লাগলো সাগর পাড়ের এই কক্সবাজারে। আমরাও এখানে যারা ছাত্র রাজনীতি করতাম, আমরা জাতীয় রাজনীতির নতুন একটি ইতিহাস তৈরি করার জন্য আমরা স্বৈরাচার বিরোধী সেই ছাত্র আন্দোলনের শরীক হয়ে পড়লাম সকলে। আচ্ছা জনাব রঞ্জিত দাস, আপনি কি বলবেন যে এখানে যখন আপনার আন্দোলনটা শুরু হলো, সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ কখন গঠিত হলো সব ছাত্র সংগঠনগুলো নিয়ে? আজকে স্বৈরাচার পতন দিবসে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে
উপস্থিত সবাইকে এবং যারা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এরশাদ স্বৈরাচার সামরিক শাসক 1982 সালে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে সারা দেশে ছাত্র সমাজ এই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে, যার কারণে অনেক সময় এই সামরিক শাসকের বিরুদ্ধে যে দীর্ঘদিন সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, সেটাকে ছাত্র আন্দোলন বলে অনেকেই অভিহিত করছে। প্রকৃতপক্ষে এটি স্বতঃস্ফূর্তভাবে এই দেশের আপামর জনসাধারণ এই আন্দোলনে জনগণ থেকে প্রতি শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে, জড়িত ছিল। কিন্তু এই এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের একটি অগ্রণী ভূমিকা ছিল। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরগুলিতে, ঢাকা রাজধানী থেকে শুরু করে আমাদের ছাত্র সমাজ, ছাত্র সংগঠনগুলি অগ্রণী ভূমিকা পালন করেছে এই সরকারের এই সামরিক এরশাদের পতনের বিরুদ্ধে। এখানে কক্সবাজার আমরা ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তুলেছি। আমরা এবং আমাদের সাথে যারা আছে, জাতীয় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র সমিতি, এগুলি সবাইকে নিয়ে আমরা এখানে ছাত্র সংগ্রাম পরিষদ আমরা গড়ে তুলেছি এবং আমরা ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে এখানে আমরা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে সামরিক এরশাদ সরকারের বিরুদ্ধে যে কেন্দ্রীয় কর্মসূচিগুলি আসতো, প্রতিদিন আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা এখানে পালন করেছি। তখন আমাদের গণসংগঠনের যারা নেতৃত্বে ছিল, আওয়ামী লীগ, বাকশাল, জাসদ, এরাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেন। এখানে বিএনপিও তখন আমাদেরকে, বিএনপি ছাত্র দল আমাদের সাথে ছিল। আমরা এক সময় বাই ছাত্র সংগঠন ছিলাম। তখন আমাদের 15 দলীয়, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল ছিল। 15 দলের যে ছাত্র সংগঠন, সেই সংগঠন গুলিকে নিয়ে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছি। এখানে আমরা প্রতিদিন কক্সবাজার কলেজে সকালে, আমরা যেহেতু কক্সবাজার কলেজের ছাত্র ছিলাম, সেখানে আমরা সকালে কলেজে যেতাম। ওখানে আমরা এরশাদ বিরোধী মিছিল, মিটিং এগুলি করার পরে বিকালে আবার আমরা কক্সবাজার শহরে সবাই একসাথে আবার এক জায়গায় মিলিত হই। বিশেষ করে পাপির লাইব্রেরির চত্বরে আমরা মিলিত হতাম। মিলিত হয়ে ওখান থেকে আমরা প্রতিদিন কেন্দ্রীয় কর্মসূচিগুলি আমরা পালন করতাম। তখন পুলিশের ব্যাপক নির্যাতন, পুলিশের বাধা এবং পুলিশি হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং এক সময়ে এরশাদ দেখা মাত্র গুলির নির্দেশও দিয়েছিল। সেই সময়ে আমরা কোনোদিন পিছপা হইনি। তখন স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সমাজ এই এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের নেতৃত্বে আমরা যখনই ডেকেছি, আহ্বান করেছি, তখনই তারা চলে এসেছে। এভাবে দীর্ঘ আন্দোলনের 82 সাল থেকে আন্দোলন চলতে 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 আপনার 1990 এর 27 নভেম্বর এরশাদ জরুরি অবস্থা ঘোষণা করেছে। আমরা 28 তারিখ কক্সবাজার সহ সারা দেশে এরশাদের জরুরি অবস্থা ব্রেক করে আমরা কক্সবাজার শহরে মিছিল, মিটিং করেছি এবং 5 তারিখ রাত্রে সে এই মিলন হত্যার পরে, ডাক্তার মিলন হত্যার পরে এরশাদ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। তখন 5 তারিখ রাত আমরা 11টার পরে এখানে খবর পেলাম যে এরশাদ পদত্যাগ করতেছে এবং তিনি একটি বক্তব্য রেখেছেন টেলিভিশনে। সেটা হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, আজকে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সহ যারা আছে তাদেরকে একটি সরকারের রূপরেখা দেওয়ার জন্য তিনি সেদিন ঘোষণা করেছিলেন, রূপরেখা দেওয়ার জন্য। তখন
আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, বিএনপির নেতৃত্বে যে 7 দল ছিল, তারা বসে একটি তত্ত্বাবধায়ক সরকারের, নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সেদিন দিয়েছিল, যে রূপরেখার উপরে ভিত্তি করে এক পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হলো। আচ্ছা, মোহাম্মদ হোসেন মাসু, আমি আপনার কাছে জানতে চাই যে জাসদ ছাত্রলীগ আপনারা কিভাবে যুক্ত হলেন এবং আপনি যে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেন, এর কোনো বিশেষ কোনো ঘটনা আছে যেগুলো আপনাদের এখনো পীড়া দেয়? ধন্যবাদ। আমার বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলাকে। আপনারা সকলেই শুনেছেন গত রাত তিনি মৃত্যুবরণ করেছেন। তার বিদেহী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি কথাগুলো শুরু করছি। এখানে বন্ধুবর রঞ্জিত কথাগুলো বলেছে, মূল কথাগুলো উনি বলেছেন, আমি ওদের সাথে কিছু যোগ করতে চাই। 1982 সালের 24শে মার্চ একটি নির্বাচিত সরকারকে বন্ধকের নলের টোকা দিয়ে অবসান করে এরশাদ সাহেব রাষ্ট্র ক্ষমতা এসেছিলেন। 82 পরে 84 মধ্য ফেব্রুয়ারিকে একটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। তার ধারাবাহিকতায় গড়ে উঠেছিল 15টি রাজনৈতিক দলের সমন্বয়ে 15 দল, গড়ে উঠেছিল 15 দলের নতুন নেতা, বড় সংগঠন ছিল অভিভাবক সংগঠন হিসেবে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল গঠিত হয়। অপরদিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7টি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি গ্রুপ গঠিত হয়, সেটি হচ্ছে 7 দল। 7 দল এবং 15 দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। একইভাবে সেই 15টি ছাত্র সংগঠনের দলের ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ। অপরদিকে জাতীয়তাবাদী ছাত্র দলের সমন্বয়ে গঠিত হয়েছিল সংগ্রামী ছাত্র ঐক্যজোট। সংগ্রামী ছাত্র ঐক্যজোট হচ্ছে ছাত্র দলের সমন্বয়ে। এদের নেতৃত্বে আমরা যুগপৎভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, ছাত্র সংগঠনগুলো লড়াই সংগ্রাম, যাদের প্ল্যাটফর্ম থেকে সংগ্রাম পরিষদ এবং ছাত্র ঐক্যজোটের প্ল্যাটফর্ম থেকে আমরা লড়াই সংগ্রাম শুরু করেছি। এদের মধ্যে এর পরপরই ছাত্র সংগঠনগুলো যখন রাজপথে লড়াই সংগ্রাম করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন, শ্রমিক সংগঠন তারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। একইভাবে আইনজীবী সমন্বয় পরিষদ গঠিত হয়েছে, সহযোগী কৃষক সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। লড়াইয়ের একটি প্রেক্ষাপটে অবরোধ কর্মসূচি ঘোষণা হয়েছিল। অবরোধে আপনারা জানেন গণতন্ত্রের মূর্ত প্রতীক, যার বুকে লেখা ছিল গণতন্ত্র দীপাক, পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাচ্চা। 27শে অবরোধের পরেই বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার বিরোধী যে ছাত্র আন্দোলন, সে ছাত্র আন্দোলনটা আস্তে আস্তে জাতীয় আন্দোলনের দিকে ধাবিত হতে লাগলো। এরপরে আপনার মিলন হত্যা করা হলো। মিলনের হত্যার পরপরই ঢাকা ইউনিভার্সিটিতে তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম নেতা জাহিদকে গুলি করে হত্যা করা হলো। জাহিদের লাশকে শপথ নিয়ে সেদিন ঢাকা অপরাজয় বাংলাদেশে গুলিত হয়েছিল। শপথ নিয়েছিল যে ঘরে ফিরবে না। কিন্তু আমার কাছে যে কক্সবাজারের পরিস্থিতি, আমি একটু উদাহরণ দিয়ে আসছি, কথাগুলো না বললে হচ্ছে না। সেদিনেই সকলেই শপথ নিয়েছিল, সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ সেদিন একটু সর্বদলীয় ছাত্রকে গঠিত হয়েছিল জাহিদের লাশকে সামনে তাজকে শপথ দিয়ে। এরপরে সারা বাংলাদেশে আন্দোলন সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা কক্সবাজারে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছি। সর্বদলীয় ছাত্র সংগঠন করে আমরা ঐক্যবদ্ধ হবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছি। আপনি যেটা প্রশ্ন করেছেন আমাদের কোন ইতিহাস বা কোন স্মৃতি কোনো মনে আছে কিনা, এটাও হ্যাঁ মনে আছে। এরশাদ আমার বন্ধু বলেছে রঞ্জিত দাস 27 তারিখ যখন নতুন করে জরুরি আইনের সাথে চাপিয়ে দেওয়া হলো, আমার তখন মনে পড়ে আমি রঞ্জিত এবং আমার আরেক বন্ধু সম্ভবত সজল, আমরা 3 জনেই মিছিল বের করেছিলাম কক্সবাজারে। পিছনে ছিল শতাধিক রিক্সা, সামনে ছিল শতাধিক রিক্সা, মাঝখানে আমরা 3টে লোক। আস্তে আস্তে আমার সাথে মানিক জয় খেলো, বের করতে করতে আমরা 5 জন। প্রথমে আমাদের 5 তারিখ, এটা 27 তারিখ, সম্ভবত 27 তারিখ
27 তারিখ কত সালে, মানে কোন মাসে? 90-এর 27 নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার পর আপনারা 5 জন আমরা তো প্রথম ছিল 3 জন। আমি শোনার পরপরই একটি রিক্সা নিয়ে সাইকেল নিয়ে দুটো গতিতে তাদের সাথে জয়েন করি। এই মিছিলের নেতৃত্ব ছিল আমার বন্ধু বরুণ দাস, আমি তার সাথে অংশগ্রহণ করি। এই স্মৃতিটা আমার মনে পড়ে। আরেকটি স্মৃতি মনে পড়ে কক্সবাজারের প্রথম স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ দৌলত খানের কথা। তার মৃত্যুর কয়েকদিন আগে কক্সবাজার এসেছিল সে, তার সাথে আমার দেখা হয়েছিল ব্যক্তিগতভাবে। সে তাদের ছাত্রলীগ করতো, আমি তার ছাত্রলীগ করতাম, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল। সেই মৃত্যুর 3 দিন আগে বোধহয় আমাকে বলেছিল, বাস্তবায় আমাদেরকে দোয়া করেন, যে কোনো মুহূর্তে আমরা যতদিন পর্যন্ত স্বৈরাচারকে হটাতে পারি নাই ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই কথা দৌলত খান আপনাকে বলেছিলাম। আমি দৌলত খানের কথায় পরে আসছি। জনাব শম্ভুনাথ চক্রবর্তী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দায়িত্ব পালন করছিলেন আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সভাপতি হিসেবে। আচ্ছা, তখন আপনাদের উপর কেমন নিপীড়ন হয়েছিল এই যে সর্বদলীয় ছাত্র পরিষদের উপর? কারণ আমরা যতটুকু জানি যে একজন ছাত্র নেতাকে খুব মারধর করা হয়েছিল, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। যদি বিষয়টি একটু বলেন। সে আপনাদের ছাত্র ইউনিয়নের কর্মী ছিল, সম্ভবত বাবুল, প্রণব দেব বাবুল। আপনাকে ধন্যবাদ। আমি একটু পিছনের দিকে যাচ্ছি, এরপর আপনাকে খুব যদি সংক্ষেপে বলে সবাই বলতে হবে। আজকে আপনি জানেন যে আমাদের মহান বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে সবাইকে বিজয় রক্তিম শুভেচ্ছা। তো আমি বলতে চাচ্ছি আসলে এরশাদ বিরোধী আন্দোলনটা ছিল মূলত গণ আন্দোলন। এটা তো সেই আন্দোলনের ধারাবাহিকতা আমরা যখন ইতিমধ্যে যারা বলেছেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা যখন কক্সবাজারের আন্দোলনটা ব্যবহার করতেছিলাম, তখন আমাদের উপরে পুলিশি নির্যাতন, পুলিশি অত্যাচার এগুলো সব ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছিল আর কি। ইতিমধ্যে আমরা যখন আন্দোলনকে জোরদার করার জন্য বিভিন্ন পিকেটিং, বিভিন্ন দায়িত্ব পালন করছিলাম, তখন হঠাৎ করে আমাদের মাঝখান থেকে একজনকে এসে খুব পুলিশের লাঠি পেটা করলো। সে হঠাৎ করে মাটিতে তুলে পড়ে গেলো। এরপরে তাকে নিয়ে দোলাধারা হাসপাতালে নেওয়া হলো। তখন ওখান থেকে আমাদের খবর আসলো যে সে প্রায় মৃত্যুবরণ করলো আর কি। তখন আমরা কি করলাম, এই মৃত্যু সংবাদ শুনে আমরা সেই কক্সবাজারের কোর্ট বিল্ডিং চত্বরে আমরা জমায়েত হয়ে আমরা আবার ওখান থেকে বিক্ষোভ এবং মিছিল শুরু করলাম। হ্যাঁ, স্মারকলিপি দিতে গেলাম। এরপরে কিন্তু পুলিশ আমাদের বিরুদ্ধে আছে লাঠি এবং টিয়ার গ্যাস, এগুলো দিয়ে আমাদের আছে। আমরাও তখনকার আমাদের যে আমাদের অস্ত্র ছিল, এখনকার সময় তার পেট্রোল বোমা এগুলো ছিল না। আমাদের মেইন অস্ত্র ছিল পাথর, ইট ভেঙে আমরা পুলিশের উপরে চড়া হতাম, পুলিশকে হটাতাম। এই হলো আমাদের অন্যতম অস্ত্র। তখন সেই ধারাবাহিকতা আমরা আবার আন্দোলন করে সেই এইটার প্রতিবাদ করলাম এবং কিছুক্ষণের মধ্যে আবার সেই আমাদের সেই ওই আন্দোলনটা আবার বেগমন হলো। এরপরে ধারাবাহিকতা আমরা আন্দোলন দিয়ে গেলাম। তো সেই ধারাবাহিকতায় যে বললেন আমাদের কক্সবাজারে আসলে আমরা যখন ওই এরশাদ বিরোধী আন্দোলনটা ক্রমাগতভাবে তুঙ্গের দিকে যাচ্ছিল, হ্যাঁ শেষের দিকে যাচ্ছিল আগে চূড়ান্ত পরিণতির দিকে, তখন কিন্তু আমরা দুইজনে কিন্তু একসাথে মিলে কথা বলতে পারতাম না। 3 জন মিলে কিন্তু মিছিল মিটিং করতে পারতাম না। আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং পুলিশ সবসময় আমাদেরকে পাহাড় দিয়ে রাখতো। আমরা আমাদের সেই পদচারণা বা ইয়েগুলো তারা এগুলো এক সময় আমাদের কোনো মনে পড়ে আমরা দলবাহীর নেতৃত্বে আমরা যখন একদম ওপেন মিছিল মিটিং করতে পারতেছে না, যেমন দলকারের শুরু করে বিশেষ উপজেলাকে কেন্দ্র করে আমাদের উপর যখন নির্যাতন হচ্ছে, এগুলো ক্রমাগত বাড়তে লাগলো, তখন আমরা পাবলিককে ছেড়ে আমরা বিভিন্ন আস্থানায় আমাদের খবর মিটিংগুলো কল করতাম। এবং ইতিমধ্যে যখন দৌলত খান মারা গেল, আমাদের কাছে খবর আসলো, তখন কিন্তু আমরা আমাদের কক্সবাজার জেলার দায়িত্ব হিসাবে আমরা একটা মিটিং এর আয়োজন করলাম। সেই মিটিং এর ভেন্যুটা ছিল আমার এখন মনে করে এখানে একটা পানির টাঙ্কি এখানে ছিল। তখন আমরা এক একজনকে বিভিন্নভাবে মেসেজ দিতাম, আজকে ওখানে মিটিং চলে যায়। দুজন একসাথে দিতে পারতাম না, গোপনে মিটিং করতে দিতাম। তখন একত্রিত হয়ে সুযোগ ছিল না। আর আমাদের সঙ্গে ওরকম একটা ইয়ে ছিল যে ধরা মাত্র ডিটেনশন 3 মাস, কিন্তু তাকে জেল জুলুম কাটতে হবে। 3 মাসের পরে কিন্তু আপিল বা তার কেস বা তাকে জামিন নিয়ে একটা সুযোগ। ইতিমধ্যে আমাদের ছাত্রদের তখন এরকম একটা পর্যায়ে আন্দোলনের একটা অংশ বা রাজনীতির একটা অংশ হিসেবে টিকা মারতে গিয়ে কিন্তু 5 জন অ্যারেস্ট হয়েছিল ছাত্র ইউনিয়নের 5 জন কর্মী টিকা মারতে গিয়ে পুলিশ বাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছিল এবং কক্সবাজার জেল থেকে তাকে কক্সবাজার থানা থেকে তাকে তাদের পরবর্তী ডিটেনশন দিয়ে জেলে দিয়েছিল। এবং এটাও রেকর্ড আছে আমাদের অনেকে কিন্তু জেলে থেকে তখন কেউ ডিগ্রি পরীক্ষা কেউ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে বোর্ড থেকে, এরকম আছে। জেলে থেকেই যারা জেলেতে অংশ নিয়েছে ছাত্র ইউনিয়ন। আচ্ছা, আমি একটু যাচ্ছি সত্যপ্রিয় চৌধুরী দুলন।
আপনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বাকশাল ছাত্রলীগের। এই যে সম্মেলনে বলছিলেন যে খুব কৌশল করে এই রাজনীতি করতে হতো, সংগঠিত হতে হতো, তো আপনাদের কর্মকৌশল কেমন ছিল সেই ছাত্র আন্দোলনের সময়? আমি শুরুতেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ দেরোয়ার মোজাম্মেল দীপালি সাহা, রওফুল হোসেন মিয়া, শহীদ দৌলতকে স্মরণ করছি। আপনি যে কৌশলের কথা বলছেন, আজকে আমি একটি তথ্য বলি, আমি কোনোদিন বলি নাই, আজকে সুযোগ হয়েছে বলি। শহীদ দৌলত যে মিছিলে মারা যায়, সেই মিছিলে কিন্তু আমি ছিলাম। সৌভাগ্য ছিল আমার, আমি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিলাম, পথের মধ্যে ছাত্র সংগ্রাম পরিষদ, তখন তো ছাত্র ঐক্য পরিষদ হয়ে গেছে, চকরিয়া মিছিল হচ্ছিল। আমি এবং তৎকালীন ছাত্র নেতা অরূপ বরবতপু আমার আগের গাড়িতে এসেছিল। মিছিল যখন হচ্ছে তখন সেখানে নেমে গিয়েছিলাম 5 তারিখ, এবং মিছিলের স্বাভাবিকভাবে আমি কক্সবাজারের ছেলে, আমি নেমে পিছন দিকে যাচ্ছিলাম, তখনই দৌলত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একটু আমি আপনার যদি বলি যে এখানে দর্শকের জ্ঞাতার্থে বলি, 90-এর যে ছাত্র আন্দোলন ছিল অথবা 90-এর যে গণ আন্দোলন ছিল, তাতে কক্সবাজার থেকে নিহত হয়েছিল দৌলত 1987 সালের 5 ডিসেম্বর, অর্থাৎ গতকাল ছিল দৌলতের মৃত্যু দিবস। দৌলত উপজেলা জাতীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং উপজেলায় স্মারকলিপি প্রদানের যে একটা অনুষ্ঠান ছিল, সেই মিছিলে দৌলত ছিলেন এবং সেখানে গুলি চালালে দৌলত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আর যার নামে নামকরণ করা হয়েছে, পাবলিক লাইব্রেরির যে মাঠটি রয়েছে তার নামকরণ করা হয়েছে শহীদ দৌলত ময়দান। আমরা সেই দৌলতের এই ঘটনাটি শুনবো সত্যপ্রিয় চৌধুরী দুলুনের কাছে। ঠিক তাহলে আপনি মিছিলে নেমে গেছেন, মিছিলে নেমে যাওয়ার পর কখন পুলিশ গুলিটা করলো? মিছিল তো এগিয়ে যাচ্ছিল, মিছিল এগিয়ে যাচ্ছিল এবং মিছিলকে প্রথমে লাঠিপেটা করা হয়েছিল পুলিশের তরফ থেকে। তখন ওই আমার সহকর্মী যোদ্ধা শম্ভু যেভাবে বলছে, ছাত্ররা পুলিশের উপর পাথর ছুড়ছিল, হ্যাঁ, এবং পুলিশ কমপ্লিটলি বিনা উস্কানিতে তখন দৌলতকে গুলি করে। তার দৌলতের লাগে কোথায় লাগে? দৌলতের গুলিটা বেসিক্যালি তখন তো আমরা ছিন্ন ভিন্ন হয়েছিলাম এবং পালিয়ে গিয়েছিলাম। আর আমি কক্সবাজারের ছেলে, ওখানে খুব একটা পরিচিত ছিলাম না, শুধু রক্ত গরম হয়েছিল বলে আমি মিছিলে চলে গেছি, হ্যাঁ, তখন আমরা পালিয়ে গিয়েছিলাম। পরে জানি দৌলতের সরাসরি বুকের এই জায়গাটায় গুলি লাগে, একেবারে মানে বুকের পাঁজরে গুলিটা লাগে এবং সাথে সাথে কি দৌলত সেখানে মারা যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। আচ্ছা, দৌলতের মৃত্যু সংবাদ এখানে আসার পর কক্সবাজারের চিত্রটা কেমন ছিল যদি রেজাল্ট করে আপনারা বলেন? মানে এমন একটা অবস্থা ছিল, দৌলত যখন মারা যায় তখন আমরা রাজপথের আন্দোলনে আছি। দৌলতের মৃত্যু সংবাদ আসার সাথে সাথেই আমরা তো সবাই একটু বিমূঢ় হয়ে পড়লাম যে এখন কি হতবিহ্বল কি করতে পারে, কারণ তখন ইমার্জেন্সি 144 দেওয়া হয়ে গেছে। তখন আমরা কক্সবাজারের সমস্ত ছাত্র নেতারা, তখন মূলদল কি বলতেছে না বলতেছে এগুলোর দিকে আমাদের কোনো খেয়াল খুশি নেই। এই যে শম্ভু বলল, ওই তাৎক্ষণিকই আমি বলেছিলাম যে আমরা সবাই যে যেখানে পারি ওই পাহাড়ের আপনার পানির ট্যাঙ্কিতে আমরা জমাই দেবো। এই সংবাদটা আমি দেওয়ার পর, যেহেতু আমি লিডিং এ ছিলাম, জসিম ভাই ছিল আজকে আমেরিকার প্রবাসী, জসিম ভাই আমরা সিনিয়র ছিলাম, তো বলাতে তখন ছাত্রদল আমাদের সাথে ছিল। সবাই যে যেমনি পারে, কোনো মোবাইল ছিল না, কিচ্ছু ছিল না, মৌখিক একটা সংবাদ, সবাই ট্যাঙ্কির ওখানে জড়ো হয়ে গেল এবং সিদ্ধান্ত হলো যে আমরা জীবনের নিয়ে হলো আমরা 144 আমরা ব্রেক করে মিছিল করবোই। সেনাবাহিনীর ভিতরে সিদ্ধান্ত হয়ে গেল, তখন আমরা ওখানে সিদ্ধান্ত হলো যে রাত্রেবেলায় সীমান্ত প্রেস যেটা আছে আজকে, অর্থাৎ যেটা চৌরঙ্গীর সম্মুখ, ওটা ছিল আমাদের দায়িত্বে। তো আমাদের দায়িত্ব ছিল যে লিফলেট বের করা যেমনি পারি। বহু কষ্টে প্রেস যেহেতু আমাদের পক্ষে ছিল, গোপনে সমস্ত দরজা বন্ধ করে আমরা একটা লিফলেট বের করলাম যে তোমার রক্তের সাথে বেইমানি করবো না আমরা। রক্তে লেখা আরেক নাম বিপ্লবী দৌলতকার নিয়ে একটা লাল লিফলেট, এখনো মনে করো ছোট্ট একটা নিউজ প্রিন্টের লিফলেট করে রাত্রের মধ্যে ছাপাই ফেললাম এবং ছেলেদের হাতে দিয়ে দিলাম। বললাম যে আমরা ওই মন্দিরের, বুদ্ধ মন্দিরের ইয়ে আছে না, ক্যাম্প, এই যে পিছন, এই পিছনে ইয়ে আছে একটা মাঠ আছে, ক্যাগের মাঠ, আমরা ওই ইয়াতে পানির ট্যাঙ্ক দিতে সিদ্ধান্ত নিলাম ক্যাগের মাঠে আমরা জড়ো হব।
সবাই বিকেলবেলা আস্তে আস্তে খেয়ালের মাঠে চলে যাচ্ছে, কিন্তু পুলিশ আমাদের বুঝতে পারছে আমরা কোথায় যাচ্ছি। আবার আমাদের যখন মনে পড়ে তারেকের কথা, কামরুলের ছোট ভাই তারেক, বড় আমাদের খুবই বড় ভাই, বড় ভাই তারেক ছিল যে আমাদের অগ্রগামী সৈনিক। সে কোনো যদি বাধা দেখে সামনে, সে পেছনে ফিরলে আমরা পালিয়ে যাবো, এই ছিল আমাদের প্ল্যান। কারণ তখন তো আমাদের আর কোনো পথ নাই। তারেকের সামনে দিলাম আমরা, পরে ওখান থেকে এসে হাই স্কুলের মোড়ে চলে গেলাম। হাই স্কুলের মোড়ে ওখান থেকে একটা স্লোগান, এরশাদ গদি স্যার, আমার এখনো মনে পড়ে, এরশাদ গদি স্যার, এরশাদ গদি স্যার, এই একটা স্লোগান দিয়ে আমরা মিছিল পানবাজার দিয়ে বেরিয়ে যেতে যেতে একটা আর্মির গাড়ি আমাদের সামনে পড়ে গেল। তখন আমরা মিছিলটা ছত্রভঙ্গ হয়ে গেলাম, যে দিকে পারি ওই দিক থেকে। এই প্রতিবাদটি সেদিন আমরা তাৎক্ষণিকভাবে দৌলতে হত্যার পরে এই শহরে আমরা 144 ভেঙে আমরা করেছিলাম। এই স্মৃতিটা আমার খুবই এখনো মনে পড়ে। এখন আমি একটু শেয়ার করি। সেখানে মূলত আমাদের মোবাইলের কোনো সুযোগ ছিল না, তখন মোবাইল ছিল না, যোগাযোগের, এবং দৈনিক পত্রিকা এখানে বের হতো না, এখানে সাপ্তাহিক পত্রিকা বের হতো। এখানে আন্দোলনের যে ধারাবাহিকতাটা আমরা এখানে রক্ষা করেছি সেটা হচ্ছে টাউন বা ছোট, তাহলে পুলিশ, বিডিআর এবং আর্মি তখন টহল দিচ্ছে মেইন রোডের উপরে। কারণ আমরা 4-5টা গ্রুপে ভাগ হয়ে যেতাম। আমরা আওয়ামী লীগ অফিস থেকে যখন দেখতেছি বিডিআর এর গাড়ি বা সেনাবাহিনীর গাড়ি পূর্ব দিক থেকে পশ্চিমে চলে যাচ্ছে, তখন আমরা পূর্ব দিকে মিছিলটা নিয়ে যাব। ওই দিক থেকে যখন বোলাবাবুর পেট্রোল পাম্প পর্যন্ত দেখতেছি আরেকটা পুলিশের গাড়ি আমাদের সামনে, তখন আমরা ফানবাজার রোড দিয়ে নেমে যাচ্ছি। ওদিক দিয়ে গিয়ে আমরা ওখানে চাউল বাজারের ওখানে এসে বাজারের ভিতর দিয়ে ওখানে শেষ করি। আচ্ছা, একটা কথা যদি বলেন, তখন সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা কিভাবে করতো কি না? আপনাদের অনেকেই দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা থাকতো না, পকেট আপনাদের হাতে টাকা থাকতো না, ছাত্র ছিলেন, কেমন সহযোগিতা পেতেন? টাকা পয়সার কোনো বিষয় তখন ছিল না। আমরা আমাদের নিজেদের বলে আমরা নিজেরাই ম্যানেজ করতাম। এখানে মানুষের কাছ থেকে কোনো একটু সমন্বয় করি। আমরা যখন আন্দোলনের সময় আন্দোলনটাকে বেগবান করার জন্য 5 জন করে করে আমরা মিছিল করতাম। এই মিছিল করতে গিয়ে অনেক সময় পুলিশের দূর খেলে বা আর্মির দূর খেলে আমরা যখন কোথাও যাইতাম, মানুষ আমাদেরকে আশ্রয় দিত। এমনকি আমি বলি পানবাজার রোডে আমাদের এক সময় যখন পুলিশে হামলা করলো, আমরা আমার পাশে এক হিন্দু বাড়ি, ওই ভদ্র মহিলা, আমার তো খাবারই নাই ধরতে গেলে, শার্টটা ছিঁড়ে ফেলছে, উনি আমাকে নিজের ছেলের মতো বসে কাপড় চোপড় পরাইয়া, বাবা এখন পুলিশ চলে যাক, তারপর তুমি বাসায় দিয়ে। এইরকম ছাত্র ব্রিগেড ছিল। আমরা বিশেষ করে সিনিয়র নেতাদের পাশাপাশি মধ্যসারির নেতা যারা ছিলাম, আমি তখন কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম, বন্ধু আবু তালেব, ছাত্রদলের বন্ধু, আমরা কি করতাম, আমরা 5 জন করে মিছিল করতাম। যেমন কি গোলাপুর পেট্রোল পাম্প আর বাজার কাটা, এইভাবে ভাগ করতাম। শহরটাই যেন মিছিলে মিছিলে হয়, কিন্তু আপনারা ভাগ করে 5 জন করে ভাগ করে নিয়ে একটার সময় আমরা মিছিল করবো সবাই একটা টাইম। বাজার একটা মিছিল হচ্ছে, রুমাল ইচ্ছার কম কম ভাগ করে, কিন্তু পুলিশ মানে বিধিগ্রস্ত হয়ে যাওয়ার জন্য আমরা পুলিশকে ব্যস্ত করে রাখার জন্য এই প্রক্রিয়াটা ছিল। জাসদ ছাত্রলীগের আমার সহযোগিতা আজিজ যেটা বলেছে সেটার সাথে আমি আরেকটু যোগ করতে চাই। আন্দোলন, আমি তো বললাম আন্দোলনের তীব্রতা এত বেশি ব্যবহার, এত বেশি সিরিয়াস মুভমেন্টে চলে গেছিল তখন আমরা 10 জন 5 জন মিলিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তখন আমাদের মিটিং এর মধ্যে আমার সিদ্ধান্ত নিলাম প্রতি মোড়ে একটা মিছিল বের হবে। যেমন ধরেন আগামীকাল হরতাল, এই হরতালকে আমরা মানুষকে কিভাবে জানান দিব, তখন আমরা ওই যে 5 জন করে কৌশল করে যে হরতাল ছিল সেটাকে আগামীকাল হরতাল, আগামীকাল এরকম করে আমরা দ্রুত বেরিয়ে যখন পিছনে পুলিশ অথবা আর্মি আমাদেরকে আক্রমণ করতে দেখি, তখন ওই গলি দিয়ে চলে এরপরে আরেকটা ওই গলি দিয়ে যখন পুলিশ যখন তারা করে নিয়ে গেছে, তখন আরেকটা গলির মুখ থেকে আরেকটা আগামীকাল হরতাল। আচ্ছা মনসুর মাসুদ, যদি আপনাদের সংক্ষেপে বলে, আমাদের সময় খুব কম, তখন আপনাদের এই যে আজকে উপস্থিত নেই এমন ছাত্র নেতারা কারা কারা ছিলেন মূলত, মানে সামগ্রিক নেতৃত্বে? এখানে আছেন, এছাড়াও যারা দেশে নাই, দেশের বাইরে আছে, যাদেরকে খুব আপনারা মিস করছেন আজকের এই দিনে। আমি প্রথমে মিস করছি জসিম ভাই এবং রেজাল ভাই, মূলত ছিলেন আমাদের কন্টেন্ট। জসিম ভাই মানে জসিম উদ্দিন, তিনি আমেরিকা প্রবাসী বর্তমানে, তিনি ছাত্র নেতা ছিলেন তখন।
বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। তারপর আর কেউ? রেজাল ভাই ছিলেন, মূলত ছিলেন নেতৃত্বে দুজন, কেন্দ্রীয় নেতা ছিলেন দুজন, রেজাল ভাই এবং ওনারা যে সিদ্ধান্ত দিতেন আমাদের, আমরা সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন করতাম। ওনারা যদি বলতো আজকে এটা করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমরা জানি, ওনারা বলতেন না, এটা করতেই হবে, আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা সেই কাজটা সমাধান করে আসতাম। আমাদেরকে যদি সিদ্ধান্ত দেওয়া হতো আজকে ওইখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, এই জায়গায় তোমাদের মিছিল করতে হবে, আমরা ওনাদের কথা অক্ষর অক্ষর পালন করছি। কিন্তু আজকে কাদের কথা মনে পড়ছে? আরো কেউ ছিলেন? আমার সবচেয়ে বড় মনে পড়ছে গিয়াসউদ্দিন ছিল, গিয়াসউদ্দিন ছিল ছাত্রনেতা, ফরিদুল্লাহ তাপস শক্তি ছিল, অসম্ভব অমর ভট্টাচার্য ছিল, অমর ভট্টাচার্য, তাপস শক্তি, গিয়াসউদ্দিন, ফরিদুল্লাহ এবং আরেকটি জিনিস খুবই মনে পড়ছে, সে যদিও দূরের ছেলে ইতিহাস আমার বন্ধু। আচ্ছা, এই যে আরো কেউ কেউ ছিল যারা বিদেশে আছে, মারা গেছে একজন আমাদের ছাত্রনেতা, ছোট জাভেদ হুদা, ছোট স্বামী, বন্ধুরা ছোট হলো, বন্ধুরাও কিন্তু সক্রিয় ছিল। শামীম ছিল ছাত্র জার্মানের শামীম ছিল সাংঘাতিক আন্তরিক এবং ডেসপারেট ছাত্র সমিতির নেতা ছিল। সে কক্সবাজার কলেজে মিছিল মিটিং প্রতিরোধের মুখেও আমাদেরকে, সে ছোট হলেও কিন্তু তার সাহসিকতার কারণে আমরা ক্যাম্পাসে মিছিল করে, তখন শিক্ষকেরা বাধা দিত, মিডিয়ার আসবে, পুলিশ আসবে। জসিম ভাই আমার উপর ছিল যে ফুললি মানে শিক্ষকদের একটা বিরাট বাধা, যে আমাদেরকে সময় দেবে দিয়েছিল 5 মিনিটের মধ্যে যদি ক্যাম্পাস ছাড়া না করে তাহলে আমাদেরকে গ্রেফতার করে দেবে। ওই মুহূর্তে শামীমের চোখে ভাসছে যে আমরা কি চলে যাবো নাকি মিছিল করবো। শামীম বললো যে আমি, তার বাবা এসে সামনে বললো, বাবা, তার বাবা শিক্ষক ছিল, আমাদের অনুরোধ করতেছে। তখন আমরা কিন্তু শিক্ষকের কথা একটু হয়ে গেছি, দুর্বল হয়ে গেছে। কিন্তু শামীম বললো যে না, আজকের দিনে আমাদের মিছিল ছাড়া কোনো উপায় নেই, বাবার কথা নয়, চেতনার কথা নয়, দেশের কথা। স্লোগান দিয়েই পুরো ক্যাম্পাস করিডোর ঘুরে আমরা শহীদ মিনার হয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে সেই শামীম ভাইকে অত শ্রদ্ধা আরো একটা ছিল মারা গেছে শ্রীপতি শর্মা। আমরা আর দুজনের কথা আমরা বলি যাব। সজল আমাদের সাথে জিন্নাত ছিল না, ওই এখানে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের গিয়াসউদ্দিন এবং ফরিদুল আলম, ইয়াসিন মাহমুদ, শামসুলুদা, তারপরে কে ফারুক, এখন কক্সবাজার কলেজের সার্কুলার টিচার, তারপরে গন্ধু ফখরুল ইসলাম গন্ধু, আসিফ কামাল, আবু তালেব, নুরুল মাসুদ মানিক, ছিল না, এরা সক্রিয়ভাবে যখন 27শে নভেম্বর যখন জরুরি অবস্থা দিছে, তখন আমরা যে 5 জন ছিলাম, সেখানে আমি, মোহাম্মদ হোসেন মাসুদ, বন্ধু, মানিক, তালেব, এরা ছিল। তারপর জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে আপনার সাথে কারা যুক্ত ছিল? আমাদের সাথে মূলত জাতীয় দল কাজল ছিল, মানে এই আসনের এক কাজল আসছে আব্দুল্লাহ, আক্তার চৌধুরী, রফিকুল ইসলাম, একটা ছিল মানে আচ্ছা হামিদুল হক বাদশা। আপনাদের পক্ষ থেকে সবচেয়ে সিনিয়র এবং নেতৃত্ব দিয়েছেন রেজাউল ভাই, যে গণতন্ত্রের জন্য স্বৈরাচার সদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের যে প্রত্যাশা প্রাপ্তির জায়গাটুকু যদি আপনি আমাদের বলেন। আমি আসলে এই যে 90-এর, কারণ আমরা দেখেছি এরশাদ স্বৈরাচার হলেও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক জোটে তিনি অবস্থান করছিলেন, বিষয়টিকে আপনি কিভাবে? এটা আমাদের সবশেষ বক্তব্য, 90-এর আন্দোলনে আমরা যারা সক্রিয় ছিলাম, আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশ সমান। আকাঙ্ক্ষার জায়গাগুলো পূরণ হওয়ার জন্য এখনো আমরা রাজনীতিতে সক্রিয় আছি। তো আজকে কিন্তু প্রত্যাশা করেছিলাম এরকম একটা প্রশ্ন, স্মৃতিচারণার চাইতে যে আমাদের আসলে চাওয়া পাওয়ার বিষয়টা কতটুকু আমরা মিলাতে পারলাম। এই জায়গায় আমার বক্তব্য হলো যে বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু স্বীকার করতে হবে সবাইকে। এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি সংসদীয় ব্যবস্থার মধ্যে আমাদের অনেক কর্মকাণ্ড হচ্ছে। যেমন 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, একটু লক্ষ্য করবেন যে এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, কিন্তু একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলল যে সংসদীয় ফর্মে ফিরে যেতে হবে 72 সালে, তাইলে সংসদে অ্যামেন্ডমেন্ট করে সংসদীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সংসদ, সেই দ্বারায় চলে যেতে হবে। সেটা
আওয়ামী লীগের সংসদীয় কমিটি পার্লামেন্টে পাস করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে আমরা বেরিয়ে আসলাম, তাহলে গণতন্ত্রের একটা বিজয় হলো। 91 সালেই তো বিল পাস হলো সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত। ওই সময় মানে আওয়ামী লীগের প্রস্তাব গণতন্ত্র যাচ্ছে গিয়ে। তারপর তত্ত্বাবধায়ক ফরমটা কেন আসলো? গণতন্ত্র এবং নির্বাচনের প্রতি একটা অবিশ্বাস কাটানোর জন্য তত্ত্বাবধায়ক ফর্মটা রঞ্জিত বলছে, এই কথাটা আমি একটু কারণ ভুল বুঝাবুঝি হবে এই জন্য বলছি। তত্ত্বাবধায়ক ফর্মটা আসার পরে মানুষ নির্বাচনে ভোট দিল, কিন্তু মানুষের সন্দেহ কাটেনি। তারপরে তত্ত্বাবধায়ক আসার পরে দেখা গেল যে তারা 3 মাসের জায়গায় 2 বছর থাকে এবং তারা কোনগুলো অনির্বাচিত অরাজনৈতিক হয়ে গেল। তখন এই তত্ত্বাবধায়ক সরকারটা বিতর্কিত হওয়াতে আজকে বাংলাদেশ সরকারের যে সরকার আছেন ওনাদের সদিচ্ছা বা আমাদের ইচ্ছা যে গণতন্ত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন একটা বিশ্বাসযোগ্য জায়গায় চলে যেতে পারে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যাতে আর কোনো সংঘাত সংঘর্ষ না হয়, এমন একটি ব্যবস্থার জন্য আজকে কিন্তু সরকার বলেছেন যে ক্ষমতা হস্তান্তর হবে নির্বাচিত প্রতিনিধি থেকে আরেকটা নির্বাচিত প্রতিনিধির হাতে। তবে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিউট্রাল থাকবে। তাই এই ব্যবস্থাটা আমরা চাই যে গণতন্ত্রটা দীর্ঘস্থায়ী হবে, এই ব্যবস্থাটা যেন বাস্তবায়ন হয় এবং বিরোধী দল আজকে যে পথে হাঁটছে এই পথ কিন্তু গণতন্ত্রের পথ নয়। এবং এই পথে একটা স্বাধীনতা বিরোধী একটা জঙ্গিবাদী গোষ্ঠী ওনারা সকৌশলে আমাদের একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে উল্টা পথে হাঁটিয়ে দেশের গণতন্ত্রের ক্ষতি অর্জনটা নষ্ট করছে। আমি অনুরোধ করব যে আপনারা ক্ষমতা যাওয়া গেলেন কি গেলেন বড় কথা নয়, কিন্তু একটা সাংবিধানিক ব্যবস্থা একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান রেখে নির্বাচনে ফিরে আসুন। এবং নির্বাচনে আসলে আমাদের যে আত্মত্যাগ, এই যে রাফুল বসুনিয়া, সেলিম দেওয়া, তাজুল, দৌলত খান, দীপালি সাহা, এগুলো সেলিম, জাহের এবং এই সমস্ত নেতারা সেদিন যে কিভাবে আত্মাহুতি দিয়েছে, তাদের প্রতিটা রক্তকণা যে এখন আমাদের শিহরণ জায়গায়, আমি আশা করি তাদের স্বপ্ন সাতটা পূরণ করার জন্য শুধু ক্ষমতার মোহে দেশের মধ্যে সংঘর্ষ সংঘাত পরিহার করে নির্বাচনী ব্যবস্থায় ফিরে আসে। তাহলে ছাত্রদের এটাই আমাদের প্রত্যাশা। এটা গেলেই আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আজকে স্বৈরাচার মুক্ত দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠান 90-এর উন্মাতাল দিনগুলো। আমাদের সাথে আমাদের স্টুডিওতে ছিলেন 90-এর ছাত্র আন্দোলনের নেতারা। গণতন্ত্রের যুদ্ধে তারা জয়ী হয়েছেন, আর আজকে বিজয়ের মাসে তারা এখানে এসে যে প্রত্যয় ব্যক্ত করলেন, তারা শুধুমাত্র একটি দিনের জন্য জয়ী হতে চাননি, তারা গণতন্ত্রের সাথে নিয়ে প্রতি মুহূর্তের জন্য জয়ী হতে চেয়েছিলেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা রাজপথে নেমেছিলেন এবং তাদের সহকর্মীদের রক্তে রঞ্জিত বাংলার এই রাজপথ যেন আবার কোন নষ্টাল রাজনীতির কাছে জিম্মে হয়ে না যায়, একটি পরিশুদ্ধ গণতন্ত্র যেন বাংলাদেশে অব্যাহত থাকে। আর আজকে বিশ্বের একটি বিশেষ করুণ একটি দিন, বিশ্ব মানবতার অন্যতম নেতা নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেছেন। 27টি বছর কারা অভ্যন্তরে ছিলেন নেলসন ম্যান্ডেলা, আর সেখান থেকে তিনি বেরিয়ে এসে বিশ্ববাসীকে জানান দিয়েছেন যে মানুষের জয়গানের সর্বোত্তম শক্তি দিয়ে তিনি গড়েছেন একটি মানবতাকামী বিশ্ব। নেলসন ম্যান্ডেলার মৃত্যুকে আমরা শ্রদ্ধা স্মরণ করছি, আমরা স্মরণ করছি তার ত্যাগ এবং প্রতীক্ষা। আর নেলসন ম্যান্ডেলার পথ ধরেই বিশ্ব এগিয়ে যাবে। তার মৃত্যু আরেকটি চেতনার শক্তিকে অত্যন্ত সম্প্রসারিত করবে মানুষের মানুষ পটে। গণতন্ত্র, মানুষের আদর্শ সবকিছু মিলিয়ে আমরা একটি সমৃদ্ধ পৃথিবীর দিকে এগিয়ে যাব, এমন প্রত্যাশা আজকের দিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। বিশ্ব এগিয়ে যাবে।